আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে অধ্যায় ২ গুণগত রসায়ন নিয়ে। তো আহ, এই অধ্যায়টিকে আমরা মূলত দুইটি ভাগে ভাগ করতে পারি। দুইটি ভাগে যে অংশগুলো রয়েছে সেগুলো হচ্ছে মূলত একটা বর্ণালী পাঠ। ওকে, মানে আমরা বর্ণালীটাকে বর্ণালী একটা পাঠ, মানে অনেকগুলো পার্ট আছে বর্ণালী এক পর্যন্ত, সেই পর্যন্ত আমরা আগে একটু দেখবো। আর হচ্ছে আহ দ্রাব্যতা, আর একটা হচ্ছে আমার আয়ন সমাপ্তকরণ। ঠিক আছে, এটা একটু লেস ইম্পর্টেন্ট। আর আমরা মূলত বেসিক্যালি এই দুইটা নিয়ে বেসিক্যালি কাজ করবো। তো আজকে আমরা মূলত বর্ণালী পাঠটা নিয়ে আজকে পড়বো, বর্ণালী এখন যা আছে মানে বর্ণালী নিয়ে সেগুলো পড়বো। তো আজকে আমাদের মূলত আলোচ্য বিষয়গুলো হচ্ছে যে ওকে, আলোচ্য বিষয়গুলো হচ্ছে দুই ধরনের যে পরমাণু মডেল আছে সেগুলো রাদারফোর্ড বোর পড়বো, এগুলোর সীমাবদ্ধতা। ওকে, আর সফলতা কি কি আছে এগুলো দেখবো। আর তারপর হচ্ছে কোয়ান্টাম সংখ্যাটা আমাদের মূলত বোর পরমাণু মডেল থেকে এসেছে, এই জিনিসটা আমরা একটু বিশেষ আলোচনা করবো। বিভিন্ন নীতিগুলো আছে, আহ্বায়ক নীতি, পাউলি বর্জ্য নীতি, হুন নীতি ইত্যাদি নিয়ে আমরা একটা আলোচনা করবো। এরপর তড়িৎ চুম্বকীয় বরণী, বিভিন্ন ইকুয়েশন, ম্যাথ সলভ, এগুলো ইত্যাদি ইত্যাদি আমরা দেখবো। ওকে, তো লেট আস স্টার্ট। ওকে, প্রথমে আমরা দেখি যে পরমাণু মডেলগুলো আসলে বলতে কি বোঝায়, কেন কাজ করা হয়েছে। তো আমরা আচ্ছা প্রথমে আলোচনা করি হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল নিয়ে। রাদারফোর্ড, ওকে। তো রাদারফোর্ড পরমাণু মডেলটা নিয়ে আমরা যদি একটু কথা বলি, সেটা এখানে যে ব্যাপারটা উনি বলছেন যে তিনি মূলত এই পরীক্ষাটা যে একটা আলফা রশ্মি দ্বারা একটা পাতলা ক্রিয়াকার ধাতুর উপর পরীক্ষা চালান। তো মূলত আলফা কণা একটা বিচ্ছুরণ আকারে আলফা কণার উপর তিনি একটা পরীক্ষা চালান, কণা দিয়ে, ঠিক আছে, ধাতুর পাতের ভিতর দিয়ে। ভিতর দিয়ে সো ভিতরটা চালান। তো এটা মূলত আলফা দিয়ে কেন, আলফা কণা দিয়ে তিনি কেন চালাচ্ছেন, আর এই যে ধাতুর পাতের পাতলা, আলফা হচ্ছে একটা ধনাত্মক আধানবাহী, ঠিক আছে, ধনাত্মক আধানবাহী পদার্থ। তো এটাকে মূলত হিলিয়াম দ্বারা প্রকাশ করা হয়। তিনি হিলিয়াম এই আলফা কণা রশ্মি দিয়ে তিনি ভিতরে চালাইছেন। তো পর্যবেক্ষণ করে তিনি যেটা দেখতে পান যে 99% রশ্মি যে পাতলা পাতের ভিতর দিয়ে গেছে, সেটা হচ্ছে কোনো দিক পরিবর্তন হয় না। খুব অল্প সংখ্যক রক্ত তিনি আগের বিক্ষেপণ করে ফিরে আসে, বিপরীত দিকে ফিরে আসে। তো এখানে 20,000 রশ্মি, আলফা রশ্মি যেখানে প্রবাহিত করছে ধাতুর পাতের ভিতর দিয়ে, তার তার মধ্যে একটি কোণা সোজা বিপরীত দিক দিয়ে ফিরে আসছে, ইনি এগুলাই পান। ঠিক আছে, তো আমি এখানে যে কতগুলো যে ডিসিশন গুলো তিনি নিয়েছেন, সেটা যদি আমি একটু সংক্ষিপ্ত আকার এক্সপ্লেন করি, সেটা হচ্ছে যে যে তিনি হচ্ছে বললেন যে এই যে পরমাণু ধনাত্মক কণাগুলো আছে, যে একটা বড় যে পাতে পাতে চালালাম, সেই ধনাত্মক কণাগুলো স্বল্প পরিমাণ জুড়ে থাকে, যাকে আমরা নিউক্লিয়াস, এই যে একটা ধরনের ধনাত্মক ক্রিয়া, এটা একটা ধরনের আমরা বলবো নিউক্লিয়াস। ওকে, সো এখানে বললো যে এই এটার মূলত আলফা কণা বিকশিত হয়ে তোমার গতিপথে পুরো বাঁকিয়ে যায় বললো। তারপর হচ্ছে খুব কম সংখ্যক আলফা কণা খুব সহজে বললো যে উম, ভেদ করতে পারে না, খুব বেশি সংখ্যক আলফা কণা তারা খুব শূন্যপাতে ভেদ করে চলে যায়। আরটা বললো যে এটাকে আবার এই যে উনি যে রাদারফোর্ড, উনি বললেন যে পুরোনো মডেলটা পুরো একটা সৌরজগতের সাথে তুলনা করলেন, যে সৌরজগতের নিউক্লিয়াসকে কেন্দ্র করে সর্বক্ষণ আবর্তন আবর্তন হয়ে থাকে ইলেকট্রন। এই যে ধরেন এটা হচ্ছে আপনার পৃথিবী বা নিউক্লিয়াস, এই অনুযায়ী আপনার ইলেকট্রন গুলো তারা আবর্তন করতে থাকলো, এগুলো সব মাইনাস ইলেকট্রন, ইলেকট্রন গুলো তারা এখানে আবর্তন করতে থাকলো। তো এটা মূলত হচ্ছে আমার একটা আহ সৌরজগতের ন্যায় আচরণ করে। তো এখানে একটা বলে ইলেকট্রন আবর্তন করার সময় যে ধনাত্মক আধানগুলোর সাথে ঘূর্ণায়মান যে ইলেকট্রন গুলো আছে, যে ঘূর্ণায়মান যে তোমার ইলেকট্রন গুলো আছে, সেগুলো সেগুলো মূলত ঋণাত্মক আধান। ওকে, আর পরমাণুর যে নিউক্লিয়াস এটা হচ্ছে ধনাত্মক আধান। ওকে, এইখানে যে ইলেকট্রন আবর্তনের সময় যে নিউক্লিয়াস ধনাত্মক আধানের সাথে যে ঋণাত্মক ইলেকট্রনের যে আকর্ষণীয় বল, মানে এটাকে বলা হয় কন্ট্রিফিউগাল। এটা হচ্ছে আমার কন্ট্রিফিউগাল বলতে বলছে যে বহিঃকেন্দ্রিক, ফলে আমার ইলেকট্রন গুলো সর্বক্ষণ নিউক্লিয়াস চারপাশে ঘুরতে থাকে। তো এখানে যেটা আরেকটা মানে মেইন পয়েন্ট যেটা হলো যে মেইন পয়েন্ট যেটা আমি এখানে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে
এই যে ইলেকট্রন গুলো যে আমার এখানে ঘুরতেছে নিউক্লিয়াসের পাশে, ওকে, এই যে ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের পাশে যে ঘুরতেছে, সে কিভাবে ঘূর্ণন ঘূর্ণায়মানের ফলে তাদের একটা আকর্ষণীয় বলের সৃষ্টি হয়, বল, যাকে আমরা আইডেন্টিফাই করি বহিকেন্দ্রিক বল হিসেবে। দেখো, যেটাকে আমি সেন্ট্রিফিউগাল বলি। ওকে, এটা আমি মূলত সিদ্ধান্ত করে দিন যে ইলেকট্রন গুলা নিউক্লিয়াসে যে কেন্দ্র করে ঘুরে, যে পুরা যে ফাঁকা, এই যে যে অবস্থানটা পুরো ফাঁকা স্থান জুড়ে থাকে, এটা নিয়ে বুঝালো। তারপর বললো নিউক্লিয়াসের সমগ্র আয়তন যেটা, তারা বললো যে পরমাণু আয়তন খুবই কম বা নগণ্য, ঠিক আছে। তারপর বললো হচ্ছে আপনার এই যে সেন্ট্রিফিউগাল বলে, আকর্ষণ বলে, মানে একটা ভূকেন্দ্রিক বলে, এই মূলত সিদ্ধান্তগুলো তিনি নিয়ে থাকেন। সো এরপর আমরা মুভ করি যে ওনার সীমাবদ্ধতাগুলো কি ছিল আর কি, ঠিক আছে। এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো যে এখানে যে যে ঘুরলো, যে এখানে যে প্লাস নিউক্লিয়াস ইলেকট্রন গুলো ঘুরলো, যে এটা সৌরজগতের সূর্যের ন্যায় তুলনা করছে, বললো যে তুলনা করা হলে বললো যে এখানে এদের কেন্দ্র অভিমুখী আর কেন্দ্র আভিমুখী আর কেন্দ্র বিমুখী বলে মান সমান, ঠিক আছে। এটাই এখানে একটা বললো যে সে বহি কেন্দ্রিক বল যেটা, সেটা হচ্ছে কেন্দ্র কেন্দ্র বহির্মুখী বলে সমান, ঠিক আছে। এই দুইটা সমান, কারণ এই যে যে ঘূর্ণায়মান ইলেকট্রনের ফলে ওই সমান হয়, যেভাবে তারা ঘুরতে থাকে ইলেকট্রন গুলো। ওকে, তো এখানে সীমাবদ্ধতাগুলো আমরা কি দেখি একটু। সীমাবদ্ধতাগুলো বললো যে এখানে যে ইলেকট্রনের আধান কেন্দ্র করে যে সর্বক্ষণ এখানে যে ইলেকট্রন যে আধান কণাকে সর্বক্ষণ ঘুরে, তা হচ্ছে কিছু শক্তি বিকিরণ করবে, ওকে, শক্তি যদি বিকিরণ করবে, এই যে আমরা যে ইলেকট্রন গুলো যে এই যে নিউক্লিয়াসে কেন্দ্র করে ঘুরতে, সেক্ষেত্রে আমরা কিছু শক্তি বিকিরণ করবো, শক্তি বিকিরণ করবে। ফলে দেখা যাবে যে বিকিরণের সাথে সাথে কেন্দ্র থেকে তোমার ইলেকট্রন গুলো দূরত্ব আস্তে আস্তে, এই যে এখানে এই যে আমাদের এই যে এখানে যে দূরত্ব গুলো, ঠিক আছে, এই দূরত্ব গুলো তোমার এখানে সব ডিক্রিজ হয়ে যাবে, মানে কমে যাবে, কমে গিয়ে যার ফলে দেখা যাবে যে এই যে ধনাত্মক এই যে ইলেকট্রনটা এখানে আবার পতিত হয়ে যাবে। তো এটা একটা সীমাবদ্ধতা, কারণ এটা কখনো আমার নিউক্লিয়াসে নিউক্লিয়াসে কোনো পরমাণু মডেলের ক্ষেত্রে করতে পারে না। আর এটা ম্যাক্সওয়েলের যে একটা থিওরাম আছে, সেই থিওরামের সাথে এটা তত্ত্বগুলো ব্যাখ্যা করতে পারে না, ওকে। আর এটা একটা বড় ফ্যাক্টর হচ্ছে সৌরজগতের সাথে। তো সৌরজগৎ তো আমার তো ওখানে কোনো কোনো ইয়ে নাই, কোনো আধার নাই। তো তাদের মধ্যে তারা তো একটা নির্দিষ্ট বেগ নিয়ে ঘুরতেছে, রাইট। সৌরজগৎ, এই সৌরজগৎটা আসলে এখানে যে তুলনা করা হয়েছে, এটা আসলে মানে কি, মানে কোন সাদৃশ্য, কোন যুক্তি, সেটা তো উনি এখানে এক্সপ্লেইন করেন, ওকে। তো যে কারণে এখানে যে ইলেকট্রন নিউক্লিয়াস, এটা তো আমার একটা ধনাত্মক আর ঋণাত্মক চার্জবাহী কণা, কিন্তু বাট আমার যে সূর্য বা অন্য গ্রহ, সেটা তো কোনো চার্জবাহী না। তো এটা একটা সীমাবদ্ধতা। আরেকটা হচ্ছে যে এখানে যে সারাক্ষণ যে একটা শক্তি বিক্রম করে যে আমরা পরমাণু বর্ণগুলো করতেছে, এখানে একটা বর্ণালী উৎপন্ন হওয়ার কথা, যে শক্তিগুলো বিক্রম করতেছি, যে শক্তিগুলো বিক্রম করতেছি, তো এখানে বললো একটা বর্ণালী সৃষ্টি হওয়ার কথা, ঠিক আছে। শুষ্ক বর্ণালী সৃষ্টি হওয়ার কথা, কিন্তু তিনি দেখা যায় যে কিন্তু বাস্তবে এটা আসলে তৈরি হয় না, বাস্তবে এটা আসলে তৈরি হয় না, ওকে। এটা একটা এটা একটা সীমাবদ্ধতা। আরেকটা হচ্ছে আবর্তন যে এই যে আবর্তনের যে কক্ষপথ, এই যে আবর্তন যে কক্ষপথ আকার বুঝে, এটা কোনো আকৃতি বা আকার সম্পর্কে কোনো ধারণা দেয় না। তা এখানে একটা ইলেকট্রনের ক্ষেত্রে বলা হয়েছে, বাট একাধিক ইলেকট্রনের যেগুলো আছে সেগুলো আসলে বলা হয়নি, ওকে। এখানে যদি আমি একটু বলি যে ইলেকট্রন কক্ষপথের আকার আকৃতি,
এটা বলে নাই। আরটা হচ্ছে যে একাধিক ইলেকট্রনের ক্ষেত্রে তিনি বলেন, তেনার আবর্তন পথের কথা কিছু বলেন। এগুলো হচ্ছে মূলত আমার সীমাবদ্ধতা। তো এখানে মূলত এই কি কি কজ আর কি কি ইয়ে সেগুলো হচ্ছে আমাকে সিদ্ধান্ত আর সীমাবদ্ধতা করে সেগুলো আমাকে একটু মনে রাখতে হবে, যেহেতু এমসিকিউ এমসিকিউ এসে থাকে বা সিকিউর ক্ষেত্রে আমাকে সীমাবদ্ধতাগুলো এক্সপ্লেন করতে বলতে পারে। তো এখানে যে কিছু এমসিকিউ কোয়েশ্চেন থাকতে পারে, যেটা আলফা কণার কত পার্সেন্ট ভর কত, এগুলো আসতে পারে, যে আমি কিছুক্ষণ পর দেখাবো। এই যে সীমাবদ্ধতাগুলোর উপর ভিত্তি করে আরেকজন পরমাণু মডেল বর, উনি আর কিছু শেখার জন্য নতুন করে একটা মোড় দিতে থাকে, ঠিক আছে। বর তো উনি কি বলেন যে 1913 সালে তিনি এই একটুগুলো সংশোধন করে কিছু একটা পরমাণু আরো উন্নত ধারণ কিনলেন। তিনি বলেন যে ইলেকট্রন গুলো একটা সর্বোচ্চ একটা আহ, নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে, এই কক্ষপথে আমার শক্তি স্তর নামে পরিচিত, ঠিক আছে। ধরো এই যে আমি যদি চিত্র আঁকেছি, যদি এক্সপ্লেন করার চেষ্টা করি, এটা তোমার নিউক্লিয়াস, ওকে। এই যে এটা একটা কক্ষপথ, ওকে। এই যে আর একটা কক্ষপথ, ধরো। এই যে এখানে যে ইলেকট্রন গুলো এই যে এখানে যাচ্ছে, এটা হচ্ছে তোমার একটা কক্ষপথে যাচ্ছে, একটা নিউক্লিয়াস, ওকে। এখানে মূলত একটা শক্তি স্তরে, যে আমি যে এখানে একটা এলাকা একটা শক্তি স্তর, ওকে। এখানে যেটা বলতে এখানে যেটা বলতে চাচ্ছি যে আমি ইলেকট্রন গুলো সর্বদা একটা নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে, ঠিক আছে। আরটা বলে যে ইলেকট্রন গুলো যতক্ষণ শক্তিতে পূরণ না করে ততক্ষণ শক্তি কোনো বিকিরণ হয় না। মানে ধরো এই যে কতক্ষণ ধরে তারা চলতেছে, কিন্তু এই চলার মাঝে এক শক্তি আগ না আগ পর্যন্ত এটা কোনো শক্তি বিকিরণ হয় না, শক্তি গ্রহণ হয়, ওকে। গ্রহণ বিকিরণের কথা শক্তি। আপনার একটা বললো যে আহ একটা শক্তির সঙ্গে যতগুলো ইলেকট্রন থাকে, তত তার জন্য কৌণিক ভরবেগের মান সবসময় মানে n সংখ্যক যদি ইলেকট্রন থাকে, তার কৌণিক ভরবেগ হচ্ছে প্রত্যেকটা জন্য h/2 পাই, অর্থাৎ n সংখ্যার জন্য n ইন্টু h/2 পাই ইন্টু তুমি কৌণিক ভরবেগে আসলে গুণিতক করছো, ওকে। এখানে কৌণিক ভরবেগে মানে আমাদের একটা ইকুয়েশন দিয়ে প্রকাশ করতে পারি যে mvr ইকুয়ালস টু na, এই যে লিখবো nh/2 পাই। m হচ্ছে ভর, এখানে v হচ্ছে বেগ, আর হচ্ছে ব্যাসার্ধ, n হচ্ছে এই যে ইলেকট্রন, কতগুলো ইলেকট্রন কক্ষপথ, ওকে। কত নাম্বার ইলেকট্রনের কক্ষপথ আছে এটা। আর এইচ হচ্ছে উম, এইচ হচ্ছে তোমার প্লাঙ্কের ধ্রুবক, যার মান হচ্ছে তার মান খুব সম্ভবত 6.626 ওকে। আর 2 পাই তো 2 পাই, ঠিক আছে। এটা হচ্ছে মূলত আমার বোরের যে ইলেকট্রন কক্ষপথ আর বেগ ভর এর সাথে মিলে সেই একটা ইকুয়েশন তিনি প্রদান করেন। আর শক্তি যে বিকিরণ বিকিরণ বা শক্তির যে শোষণ কখন সম্ভব, যখন যখন 4 নাম্বার ঠিক আছে বলেন, শক্তির এখানে বিকিরণ যা শোষণ যা করতে তাকে, সেটা আমার কখন সম্ভব, যখন আমি একটা ইলেকট্রন একটা শক্তি অন্য শক্তি স্তরে যাই, ঠিক আছে। তো আমি যদি বলি শক্তির শোষণ কখন হয়, আমি শোষণ হচ্ছে আরেক শক্তি স্তরে যখন রূপান্তরিত হয়। হ্যাঁ, এটা শক্তি শোষণ। দেখো বিকিরণ মানে যদি এই যে এই ধরেন 1 থেকে গেলে 2, ঠিক আছে, এটা শোষণ। কিন্তু আমি যদি এখান থেকে এখানে যে ব্যাক করি, তাহলে সেটা বিকৃত হয়ে যায়, ঠিক আছে। এই শোষণ বিকিরণ একই জিনিস বোঝাচ্ছে, যে এক কিছু থেকে শক্তি স্তরে আরেক শক্তি স্তরে গেলে সেখানে শোষণ বিকিরণ ঘটে।
ওকে, এটা হচ্ছে বড় পরমাণুর যে সিদ্ধান্তগুলো, যে ফলাফলগুলো সেগুলো হচ্ছে পাওয়া যায়। ওকে, তো এখানে আমি আরেকটা বলি যে সীমাবদ্ধতাগুলো কি। সীমাবদ্ধতাগুলো হচ্ছে তিনি মূলত হাইড্রোজেন আহ, যে এক পরমাণু বিশিষ্টগুলো সেখানে তিনি ব্যাখ্যা করতে পারছেন, বাট তিনি একাধিক পরমাণু বিশিষ্ট ইলেকট্রন বিশিষ্ট যে পরমাণু সেগুলো বর্ণনা ব্যাখ্যা করতে পারেননি। তিনি হাইড্রোজেন এই যে এক ইলেকট্রন বিশিষ্ট বিশিষ্ট যদি ব্যাখ্যা করতে পারলেও তিনি একাধিক স্তরগুলো ব্যাখ্যা করতে পারেননি। একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে যে বর্ণালী সেটা তিনি ব্যাখ্যা করতে পারেননি। ওকে, সো এরপরে বললো যে উম, একই শক্তির সাথে আরেক শক্তি যখন রূপান্তরিত হতো বর্ণালীতে একটা রেখা পাওয়ার কথা, কিন্তু তিনি একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন যদি আমি যন্ত্র দিয়ে দেখা যায় যে প্রতিটি বর্ণালী কতগুলো একটা সূক্ষ্ম রেখার সমষ্টি, তো সেটার জন্য তিনি আহ সন্দেশ ব্যাখ্যা করেন, just পড়ার জন্য পড়ে নিতে হবে। তাহলে সূক্ষ্ম কোনো অতি সূক্ষ্ম কোনো ব্যাখ্যা করতে পারে না। তারপর হবে এখানে যে বললো যে সৌরজগৎ তুলনা করলে বলছে যে প্রত্যেক ইলেকট্রনের মধ্যে উপবৃত্তাকার একটা হওয়ার কথা। এখানে যে আছে, এখানে বলছে এই যে আছে এটা বলছে যে তার উপবৃত্তাকার আকার একটা হওয়ার কথা। কিন্তু বাস্তবে যদি আমরা দেখি, আচ্ছা বাস্তবে যখন দেখা যায় আহ, এই যে বর্মন পূরণের এই কক্ষপথের বৃত্তাকার কিন্তু এটা আসলে উপবৃত্তাকার। ঠিক আছে, আরটা হচ্ছে যে ইলেকট্রন গুলো সুষম একটা কক্ষপথ থাকার কথা, কিন্তু এই কক্ষপথ গুলো যে থাকবে এটা কিন্তু সার্কিট পরমাণু মডেলের ব্যাখ্যা দেওয়া হয়নি। এই যে এমবিআর এনএস পাই টু পাই এটা কিসের শর্ত আছে, এই যে একটা শর্তগুলো যে বললাম, এটা কি শর্তগুলো এক্সপ্লেন করেন নেন, ঠিক আছে। তারপর হচ্ছে এমভিআর, এটা শর্ত তিনি দেন। তারপর হচ্ছে একটা পয়েন্টটা বলি, সেটা হচ্ছে দেখার সূক্ষ্ম গঠন বের করতে পারেননি, এগুলো আর কি মূলত। এর ফলে জিম্যান প্রভাব বা স্টার প্রভাব এটা পরে আসবো, এগুলোই মূলত। মানে এই কটা বললেই মূলত তার সীমাবদ্ধতা হয়ে যায়। এটা হচ্ছে আমার বড় পরমাণু ব্যবস্থা মন্ডলের স্বীকার্য সমূহ। ওকে, তো আমি যদি আমার স্লাইডে একটু আসি, তো এখানে আমি দেখতে পাবো এই যে যেগুলা বলছি এখানে কি কি চলে আছে। এখানে যে মেরুদণ্ড পাচ্ছেন রশ্মি তাদের নিজেদের গতিপথ কোনো পরিবর্তন হয়নি, এইসব যা যা বলছে এগুলো আমি যা এক্সপ্লেন করছি এখানে তাই বলা হচ্ছে, একটু পড়ে নেবে। এটা এমসিকিউ প্লাস সিকিউ জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটাও সেম, এই যে যা যা বললাম এখানে, এই যে রাজা পরমাণু ত্রুটি আমাদের সমূহ এই চিত্রগুলো আমি সবই দেখালাম। আচ্ছা, এখানে একটা জিনিস বলছে যে বর্ণালী সিস্টেমে যখন এটা হচ্ছে আপনার শক্তি, ঠিক আছে, শক্তির যে ইকুয়েশনটা, এই শক্তির ইকুয়েশনটা একটু মাথায় রাখতে হবে। এটা একটা ইকুয়েশন, আমি ইকুয়েশন গুলো যখন এক্সপ্লেন তখন আসবো। তারপরে যে রাদারফোর্ড পরমাণু পরমাণু মডেল এখানে দেখালাম কি কি সিদ্ধান্ত, এই যে এমভি সেন্স পাই, এই যে যা সব বললাম। তারপরে যে ভরবেগ নির্ণয় করা সম্ভব হয় না, হাইজেনবার্গ অনিশ্চয়তা নীতি, এটা একটা নিউ পয়েন্ট, এটা একটু দেখে নেবেন, এটা আমি পরে এক্সপ্লেন করবো। হাইজেনবার্গ অনিশ্চয়তা নীতি হচ্ছে যে আপনার এই যে অবস্থানের ভরবেগের যে একটা সম্পর্কটাকে এখানে এক্সপ্লেন করা হচ্ছে। তো উনি সেখানে সে ভালো করে এক্সপ্লেন করতে পারেনি, যা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির আহ, পরিপন্থী। তো এখানে জিম্যান প্রভাব স্ট্যাক প্রভাব যেটা বললাম এটাই মানে শুরু করে জাস্ট করে ইকাটা একটা ইনফরমেশন একটা এমসিকিউর জন্য আছে, বাট সিকিউর জন্য লিখতে পারলে ভালো। বাট এই যে 1 2 3 এগুলো জাস্ট মোস্ট আমাকে খুবই এই চারটা আমাকে যখন আমার খাতা লিখবো যে এটার কি সীমাবদ্ধতা এগুলো কি, এই চারটা এক্সপ্লেন মাস একটু খাতায় উল্লেখ করতে হবে। ওকে, আমরা এখন আছি তো কোয়ান্টাম সংখ্যা। ওকে, তো আমরা কোয়ান্টাম সংখ্যা জিনিসটা কি একটু বোঝার চেষ্টা করি। ওকে, নেক্সট টপিক হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। তো কোয়ান্টাম সংখ্যা হচ্ছে আমি বলি এই কয়টা বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে, আমি যদি এক্সপ্লেন করি। সেটা হচ্ছে পরমাণুতে
কোনো একটি ইলেকট্রন কোন শক্তি স্তরে আছে? দুই, এই শক্তি স্তরটা, যে আমি শক্তি স্তরের কথা বলছি, এটা কি বৃত্তাকার নাকি উপবৃত্তাকার? আরেকটা পয়েন্ট হলো, এই যে ইলেকট্রন গুলো যেমন ঘূর্ণায়মান ইলেকট্রন গুলো আছে, এগুলো হচ্ছে কি ঘড়ি কাঁটার দিকে না বিপরীত দিকে? ঠিক আছে, ঘূর্ণায়মান দিকে নাকি বিপরীত দিকে? একটা লেটেস্ট যেটা, এগুলাই মূলত এই কয়টা জিনিসের উপরই মূলত কোয়ান্টাম থেকে ডিপেন্ড করে, তারপর আপনার কোন শক্তি স্তরে আছে ইলেকট্রনটা, এই শক্তি স্তর কোনটা, বৃত্তাকার না উপবৃত্তাকার। আরটা হচ্ছে যে এই ঘূর্ণায়মান ইলেকট্রনের দিকে ঘড়ি কাঁটার দিকে না বিপরীত দিকে। ঠিক আছে, এই কয়টার উপর যে ডিপেন্ড করে আমাদের কোয়ান্টাম সংখ্যা। এই কোয়ান্টাম সংখ্যা মূলত চার ধরনের। কি কোয়ান্টাম সংখ্যা? এক নাম্বার হচ্ছে আমার প্রধান কোয়ান্টাম সংখ্যা। দুই নাম্বার হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। তিন নাম্বার হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। চার নাম্বার হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। Okay? তো এই চারটা কোয়ান্টাম সংখ্যা মিলে আমাদের হচ্ছে আহ, প্রকারভেদ। তো উম, চারটা কোয়ান্টাম সংখ্যার মধ্যে প্রধান কোয়ান্টাম সংখ্যা আমরা দেখি। তো প্রধান কোয়ান্টাম সংখ্যা আছে বলতে কি বোঝায়? প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে যে বর পরমাণু মডেল অনুসারে যে ইলেকট্রন গুলা, এই যে ইলেকট্রন গুলা এই যে একটা শক্তি স্তর যে আকারে যেমন ঘুরতেছে না, এই যে ঘুরতেছে, এটা দিকে ঘোরার যে কত নির্দিষ্ট ঘূর্ণায়মান যে পথ আছে বৃত্তাকার, এই যে পথ, ঠিক আছে, এই পথগুলা কি বলা হয় মূলত প্রধান কোয়ান্টাম সংখ্যা। এই যে প্রধান শক্তি স্তর দিয়ে, কোন প্রধান শক্তি স্তর দিয়ে ঘুরতেছে, এটা কি বলা হয় আছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। ওকে। তো এই কক্ষপথে আকারে প্রকাশ করা হয় মূলত n=1,2,3,4, ঠিক আছে। আর একটা বর্ণালী দিয়ে যে K, L, M, N, এটা হচ্ছে মূলত বোঝায় যে কে সেল, এম সেল, হ্যাঁ, এল সেল, এম সেল, মানে কে ইকুয়ালস যদি ওয়ান হয়, যদি ওয়ান হয় তাহলে কে সেল, এন মান টু হলে এল সেল, থ্রি হলে, যেমন এই যে আমি যদি এটা বলি, এটা হচ্ছে তোমার কে সেল, এটা হচ্ছে মানে এন ইকুয়ালস টু ওয়ান, এটা হচ্ছে এন ইকুয়ালস টু টু, মানে হচ্ছে এল সেল, এন ইকুয়ালস টু থ্রি এম সেল, এভাবেই প্রধান শক্তি স্তরকে আমাকে প্রকাশ করা হয়। এরপর আমরা আসি সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা যেটা বোঝায় আমাকে, যে এই যে ইলেকট্রন গুলো যে আসে প্রধান শক্তি স্তরে, এই প্রধান শক্তি স্তর মূলত এক একটা উপশক্তি স্তর, উপশক্তি স্তরে বিভক্ত।
এই উপশক্তি স্তরগুলোকে আমাকে যে কোয়ান্টাম সংখ্যাগুলো যে আসে সেটাকে হলো প্রকাশ করা হয় হচ্ছে আমার সহকারী কোয়ান্টাম সংখ্যা। ওকে, তো এই যে আমাদের এখানে এই যে প্রথম প্রথম কোয়ান্টাম সংখ্যা, এই যে এটার মাঝে যে একটা উপশক্তি স্তর আছে, এটার মাঝে একটু, এটাকে বলা হয় আমার সহকারী কোয়ান্টাম সংখ্যা, মানে উপশক্তি স্তর সমূহ। ওকে, মানে যে প্রধান শক্তি স্তর হয় একাধিক উপশক্তি স্তরে বিভক্ত, এটাকে বলা হয় মূলত সহকারী কোয়ান্টাম সংখ্যা। এটাকে মূলত আমরা এল দ্বারা প্রকাশ করি, এল। ওকে, এল এর মান হতে পারে 0 1 2 3, ঠিক আছে। এই 0 1 2 3 মূলত এই যে এস পি ডি এফ, আমরা হলো এই যে এস এর মান 0 0 2 0 2 3, মানে সর্বোচ্চ মানগুলো এসে চিহ্নিত করা হয়। আমি যখন সামনে আসবো যে পরমাণু শক্তি স্তরের ক্রমগুলো, তখন বুঝবো যে এগুলা কেন এক্সপ্লেন করা হচ্ছে। যেমন এই যে এস চারটা, এস এর ইলেকট্রন তো দুইটা, পি এর তিনটা, এরকম ডি এর চারটা। হ্যাঁ, এইভাবে আমরা কিছু এক্সপ্লেন করবো। ওকে, এগুলো হচ্ছে তোমার এই যে এগুলো যে এটাকেই বলা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। ওকে, তো আমি থার্ড যে পয়েন্টটা এটা আছি সেটা হচ্ছে থার্ড পয়েন্টটা হচ্ছে আমার ম্যাগনেটিক বা চুম্বক কম্পন। ওকে, এখানে যেটা বলছে যে আমার যে মূলত যে পরমাণু কেন্দ্রে ধনাত্মক ইলেকট্রন থাকে, নিউক্লিয়াস থাকে, আর কক্ষপথে থাকে ইলেকট্রন, এদের মধ্যে যে ইলেকট্রন থাকার কারণে যে আকর্ষণ, এই আকর্ষণ মধ্যে বিদ্যুৎ ক্ষেত্র, একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়। এটি চুম্বক ক্ষেত্রে বলবে যে এই যে ইলেকট্রনগুলো একটা ওরিয়েন্টেশন বা ত্রিমাত্রিক বিন্যাস যে ঘটে, সেটাই হচ্ছে আমার এখানে এই যে বিন্যাস প্রকাশগুলো আমি প্রকাশ করবো, এটাকে বলা হয় আমার মূলত চুম্বক কোয়ান্টাম সংখ্যা। ওকে, এটা মূলত হচ্ছে আমার এই যে কেন্দ্রে এই যে নিউক্লিয়াস, আর এই যে আমি যে ঘুরতেছি, ঠিক আছে, ইলেকট্রন, এটা হচ্ছে ইলেকট্রন। এটার মধ্যে যে আমার এই যে ঘোরার ফলে আহ, এদের মাঝে একটা বৈদ্যুতিক একটা ক্ষেত্র তৈরি হয়। একটা বিদ্যুৎ ক্ষেত্র তৈরি হয়, ঠিক আছে। এই বিদ্যুৎ ক্ষেত্রের প্রভাবে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়, সৃষ্টি হয়। এটাকে এই চুম্বক ক্ষেত্র সৃষ্টি হওয়ার ফলে মূলত এখানে একটা ইলেকট্রন কক্ষপথের, ইলেকট্রন কক্ষপথের একটা ত্রিমাত্রিক বিন্যাস বা ওরিয়েন্টেশন ঘটে। এই বিন্যাস প্রকরণকে প্রকাশ করার জন্য আমার চুম্বক ক্ষেত্র ব্যবহার করা হয়। ওকে, এই বিন্যাস প্রকরণকে আমি প্রকাশ করার জন্য এই চুম্বক ক্ষেত্র ব্যবহার করি। এখানে চুম্বক ক্ষেত্রে আমাকে মূলত এম দ্বারা প্রকাশ করে। এম এর মান হচ্ছে প্লাস এল থেকে মাইনাস এল। এল হচ্ছে যে আমরা এই যে সহকারী কর্ণ সংখ্যা পড়েছিলাম না, এখান থেকে, অর্থাৎ 0 - 1 + 1 - 2 + 2। ওকে, এটা হচ্ছে তৈরি হয়। এরপরে আমরা আসি স্পিন কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে। স্পিন কোয়ান্টাম সংখ্যা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে ইলেকট্রনটা, কি ঘড়ির কাঁটার দিকে নাকি বিপরীত দিকে।
এটাকে প্রকাশ করার জন্য মূলত স্পিনটা ব্যবহৃত হয়, স্পিন কোয়ান্টাম। ওকে, স্পিন কোয়ান্টাম সংখ্যা এটার মান হবে এস দ্বারা প্রকাশ করা হয়, এস এর মান হচ্ছে প্লাস হাফ, যেটা মান হয় মাইনাস হাফ আর প্লাস। ওকে, আই হোপ আপনারা বুঝতে পারছেন আমি কি চারটা জিনিস কি এক্সপ্লেন করছি, হোপ সবাই বুঝতে পেরেছেন। তো এবার আসি আমি আহ, এই যে কোয়ান্টাম সংখ্যাগুলো ব্যবহার করে আমরা কিভাবে আমরা অরবিটালকে সাজাতে পারি। ওকে, আচ্ছা এখানে আমি যেটা আসলে করবো, ওকে আচ্ছা এখানে যেটা বুঝতে চাচ্ছে সেটা হচ্ছে প্রথমে আহ, প্রধান কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করি। এখানে আছে ধরো প্রধান কোয়ান্টাম সংখ্যা কারণ এন, এন লিখলাম, ঠিক আছে। তারপর শক্তি স্তর লিখলাম। এরপর হচ্ছে আমার সহকারী কোয়ান্টাম সংখ্যা লিখলাম। তারপর হচ্ছে অরবিটাল লিখলাম। মানে এভাবে আমার যদি যদি বলে ইয়া কে ইকুয়ালস টু 2 এর জন্য কত, কে ইকুয়ালস টু 3 এর জন্য কত, এন ইকুয়ালস টু 1 2 3 এর জন্য কত বললে, সেগুলো আমাকে এভাবে সাজাতে হবে, কতগুলো অরবিটাল সংখ্যা, কতগুলো ইলেকট্রন আছে, ইলেকট্রন বিন্যাস কত। তো তাহলে এবার ছক আকারে আমি জাস্ট দেখাবো, আমি জাস্ট একটা প্রকাশ বুঝাই দিচ্ছি আমি, তাহলে হবে। আচ্ছা আমি কে ইকুয়ালস টু, আচ্ছা ফার্স্ট থেকে বিদায়, তাহলে প্রথমগুলো আপনারা বুঝবেন। চুম্বক কোয়ান্টাম সংখ্যা এম দ্বারা প্রকাশ করলাম, অরবিটাল সংখ্যা, আর স্পিন কোয়ান্টাম সংখ্যা, উপস্তর ইলেকট্রন সংখ্যা, আর প্রধান স্তর ইলেকট্রন সংখ্যা, আর দেখো ইলেকট্রন বিন্যাস করে দেখাবো, ঠিক আছে। আপাতত আমি এখানে আছি, ইলেকট্রন সংখ্যা পর্যন্ত আসি। আচ্ছা সাপোজ আমাকে বললো কে কে প্রথম শক্তি স্তরের জন্য মোট ইলেকট্রন সংখ্যা কত। ওকে, তো আমি এখানে আসি ধরলাম এন এর মান, তাহলে প্রথম শক্তি স্তর আছে 1 বসাবো, ঠিক আছে। আর শক্তি স্তর মানকে আমি আগে বলছি প্রধান শক্তি স্তরে কে এল এম এন দ্বারা প্রকাশ করা হয়। এখানে যদি 1 দ্বারা এদের বলে যে এন এর মান 1, তাহলে আমি শক্তি স্তরের নাম দিব কে। ওকে, এরপর যেহেতু প্রধান শক্তি স্তর এবং আমার এন এর মান 1, ওকে, তো এখানে হচ্ছে একটা জিনিস লক্ষণীয় যে এম এর মান হবে আমার এখানে, মানে চুম্বকে যেহেতু কে প্রথম ইলেকট্রনের জন্য কথা বলবো, কে হচ্ছে একটা ইলেকট্রন, তাহলে এম এর মান হবে এখানে প্রথমে জিরো। জিরো হলে, সরি আমি একটু ভুল করেছি, আমি আবার ব্যাখ্যা করছি। আচ্ছা এন এর মান প্রথমে 1 হবে যেহেতু প্রথম শক্তির জন্য, আর শক্তি স্তর হচ্ছে কে। আর সহকারী কোয়ান্টাম সংখ্যা হবে জিরো। সহকারী কোয়ান্টাম সংখ্যা জিরো হলে তার যেহেতু এল চুম্বক কোয়ান্টাম সংখ্যা হবে প্লাস এল থেকে মাইনাস এল, তাহলে জিরো জিরো তখন প্লাস এল মাইনাস হয়। অরবিটাল হবে এখানে শুধুমাত্র এস, যেহেতু এস এম এন জিরো এখানে, মানে আমার সহকারী কোয়ান্টাম জিরো ওয়ান টু থ্রি এস পি টি এফ প্রথম শক্তি হচ্ছে। ওকে, আচ্ছা আমি এখানে এটা না লিখে আমি এখানে লিখি। তারপর আচ্ছা এখানে যেহেতু কত অরবিটাল সংখ্যা, তাহলে এক, যেহেতু জিরো এস অরবিটাল একটা অরবিটাল থাকে। ওকে, আর গুণনকরণের সংখ্যা অলওয়েজ সেম, প্লাস হাফ মাইনাস হাফ। আর উপস্থিত ইলেকট্রন সংখ্যাটা এই যেখানে দুইটা আছে, দুই হবে এখানে। ওকে,
আর প্রথম শক্তির মোট ইলেকট্রন ইলেকট্রন সংখ্যা কত? 2। ওকে, মানে প্রথম শক্তি স্তরে মারফত কটা ইলেকট্রন থাকে? 2টা। ওকে, তো আমি এবার আসি, যদি আমার L equals to যদি 2 হয়, N equals to প্রথম দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে কি হয়? আমি একটু অন্য কালার ইউজ করি তাহলে ভালো হবে। ওকে, যদি দ্বিতীয় এখানে 2, দ্বিতীয় শক্তি স্তরে 2, তাহলে যদি N equals to এর ক্ষেত্রে যদি বলে তাহলে আমাকে L সেল হবে। L এর মান কত? আহ, উম, যদি দ্বিতীয় শক্তি তাহলে 0 1, ঠিক আছে। আচ্ছা, 0 আর 1 দুইটার ক্ষেত্রে এখানে আসবে, যদি একটু টান দিই। আচ্ছা, এল এর ক্ষেত্রে এখানে যে টু, এখানে এল এর মান হবে 0 আর 1। তো আমি জিরোর ক্ষেত্রে আগে হিসাব করি, তাহলে কত আছে আমার। জিরোর ক্ষেত্রে যদি হিসাব করি তাহলে আগে এখানে জিরোর ক্ষেত্রে এইটার মধ্যে যা আছে তাই হবে। যদি হিসাব করি, টু এস হবে, আর এম এর মান হবে হলো 0, আর ওর পজিশন এখানে 1, আর সেম ভাবে এখানে প্লাস হাফ মাইনাস হাফ, আর উপস্থিতের সংখ্যা 2। ঠিক আছে, ওকে, আমি যেটাতে পরে আসতেছি, কত হয়ে এটা পরে আসতেছি। এরপর আমরা আসি, এটা হচ্ছে এটা হচ্ছে 2 নম্বর শক্তি স্তর, প্রথম উপশক্তি স্তরের জন্য। তো দ্বিতীয় উপশক্তি স্তরের জন্য তাহলে আমার এল এর মান কত? 101 বলেছিলাম, 1, তাহলে এখানে আর তাহলে 1 হলে পি ইকুয়ালস টু 1, পি অরবিটাল, তাহলে 2p হবে এখানে। আর এল এর মান কত এখন? 0 1, তাহলে প্লাস প্লাস 1, 0 মাইনাস 1, আর অরবিটাল সংখ্যা 3 হলো এখানে। ওকে, 3, তাহলে এখানে 3 ইন্টু, যে 3টা আছে 3 ইন্টু প্লাস হাফ আর মাইনাস হাফ হবে। তো এখানে অরবিটাল সংখ্যা কত হচ্ছে? আমার অরবিটাল সংখ্যা হচ্ছে 6টা। অর্থাৎ আমার যেখানে অরবিটাল সংখ্যা আছে তার দ্বিগুণ, তার 2 দিয়ে গুণ করলে যা সেটা হচ্ছে আমার ইলেকট্রন। তার মোট ইলেকট্রন সংখ্যা কত হলো? আর আই হোপ বুঝতে পারছি। মানে হচ্ছে আমার অরবিটাল সংখ্যা যা আছে তার 2 দিয়ে গুণ করলে মোট ইলেকট্রন সংখ্যাটা চলে আসে। ওকে, তো আমি ঠিক একইভাবে তৃতীয় সূত্র ব্যাখ্যা না করে আমি এখান থেকে বুঝাচ্ছি। এই যে L equals to 3, এই যে L equals to 3, ওকে, তাহলে এম ছিল, আমি আগে বুঝি, তাহলে এখানে তিনটা সূত্র আছে, 0 1 2, 0 1 2 আছে। অরবিটাল হবে সহকারী কণার সঙ্গে মান, অরবিটাল জন্য অরবিটালের মান কত? 0 এর জন্য 3s, 1 2, এই যে 1 এর জন্য p আসবে, 2 এর জন্য d আসবে। ওকে, তাহলে তিনটা অরবিটালের জন্য ঠিক একই হবে। এই যে আমরা যে শিখেছিলাম যে প্রথমবার জন্য এরকম, দ্বিতীয়টার জন্য যে প্লাস 1 মাইনাস 1 0 1, তাহলে তিনটা আছে 3, তাহলে 3 দুগুণে 6 হবে। ওকে, আবার 3d এর ক্ষেত্রে হবে 0 2, মানে এল এর মান হবে 0 1 2, তাহলে মাইনাস, তাহলে এখানে চুম্বক কণার সংখ্যা হবে প্লাস 2 থেকে -2, অর্থাৎ +2 থেকে -2 এখানে আমার বিন্যাস করবো। ওকে, বিন্যাস করবো এখানে, এই যে বিন্যাস করলাম। তারপর এখানে কয়টা আমার অরবিটাল সংখ্যা আছে? এখানে 5টা, তাহলে এই যে 5টা দিলাম। আর এটার ডাবলটাই হবে আমার ইলেকট্রন, 5 ইন্টু দিলে এটা মোট ইলেকট্রন সংখ্যা, তো মোট কয়টা হলো? 18টা। সব বুঝতে পারছেন, এটা হচ্ছে আমার মূলত ইলেকট্রন সংখ্যা বের করার ইয়া। আর ইলেকট্রনের ইয়েটা এখানে কটা আসবে এটা দিয়ে দিবেন, বাস হয়ে যাবে। ওকে, এই যে আহ, এই যে দুইটা ইলেকট্রন, দুইটা, এই যে 2 এর জন্য 2, এই যে 6, সিপিতে মানে পি অরবিটালে হাইয়েস্ট 6টা ইলেকট্রন থাকতে পারে, ডি অরবিটালে হাইয়েস্ট 10টা ইলেকট্রন থাকতে পারে, আর এস অরবিটালে 2টা। মানে এইভাবে আমি হিসাব করে বের করবো। আই হোপ সব বুঝতে পেরেছি। তো আমার মেইন পড়া শুরু আসি। তো হচ্ছে কোয়ান্টাম সংখ্যা আপনাদের সব সবার ক্লিয়ার হয়ে গিয়েছে। তো আমি এখন আছি আইসোটোপ, আইসোবার এসবে একটু কথা বলি। আচ্ছা, আইসোটোপটা কি আমি বলি সংক্ষেপে। আইসোটোপ মানেই হচ্ছে আমার মূলত তাদের পারমাণবিক
তো ইলেকট্রন সংখ্যা সমান, কিন্তু তাদের ভর সংখ্যা বা নিউট্রন সংখ্যা সমান না। ইকুয়াল না। ওকে, এটা তোমার আইসোটোপের কনসেপ্ট, হাইড্রোজেন 3টা আইসোটোপ আছে, ঠিক আছে, এটা দেখে নেবে। আরটা হচ্ছে আইসোবার। আইসোবারের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আইসোবার হচ্ছে মূলত আমাদের ভর সংখ্যা একই, কিন্তু ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন। হ্যাঁ, এটা সমান, কিন্তু তাদের পারমাণবিক প্রোটন সংখ্যা ভিন্ন। ওকে, একটা হচ্ছে আহ আইসোটন। আইসোটনের কনসেপ্ট হচ্ছে আহ, ভর সংখ্যা, প্রোটন সংখ্যা ভিন্ন, তার নিউট্রন, এখানে হচ্ছে নিউট্রন সংখ্যা সেম, কিন্তু ভর সংখ্যা, প্রোটন সংখ্যা ভিন্ন। ওকে, এগুলো আমার মূলত আইসোটোপ কনসেপ্ট গুলো এখানে ব্যাখ্যা করেছি। তো এখানে সেম ভাবে এই যে ব্যাখ্যা করে দিচ্ছি, এই যা বলছি এখানে তাই আছে। এই যে আইসোবারের ক্ষেত্রে, আইসোটনের ক্ষেত্রে ভর সংখ্যা, প্রোটন সংখ্যা কি, তার নিউট্রন সংখ্যা ভিন্ন। এটা আইসোটন। আইসোটোপ হচ্ছে আপনার পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন সংখ্যা সমান, কিন্তু নিউট্রন সংখ্যা, ভর সংখ্যাটা ভিন্ন। ঠিক আছে, আবার আইসোটোপ বললাম যে ভর সংখ্যা সমান, কিন্তু আপনার পারমাণবিক প্রোটন সংখ্যা ভিন্ন। তাই যা বলছি তাই, কিন্তু উদাহরণগুলো পড়ে নেবে, এমসিকিউর জন্য প্রায় আছে। আচ্ছা, নেক্সট আমরা আসবো হচ্ছে বাউইসের নীতিটা আসবে। ওকে, আউবা মানে একটা ভদ্রলোক, উনি বললেন যে ইলেকট্রনগুলো যে বিভিন্ন অরবিটাল আছে, শক্তির উচ্চক্রম আকারে প্রকাশ করে ইলেকট্রন, ঠিক আছে, শক্তির উচ্চক্রম, উচ্চক্রম আকারে প্রকাশ করে, ঠিক আছে। তো ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রন গুলা যাবে কিভাবে, প্রথমে যাবে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তর করে। ওকে, তো এটা এখানে তো কারণ হচ্ছে নিম্ন শক্তি স্তর উচ্চ শক্তি স্তর সবচেয়ে বেশি। হ্যাঁ, এটাই হচ্ছে মানে তোমার এটা হচ্ছে মূলত আহ্বান নীতি। ওকে, ঠিক আছে, মূলত হচ্ছে আমরা ইলেকট্রনগুলো নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তি স্তর, এটা মূলত প্রকাশ করা হয় এন প্লাস এল দ্বারা, মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা প্লাস সহকারী কোয়ান্টাম সংখ্যা যোগফল দ্বারা প্রকাশ করে। আমি একটু উদাহরণ দিয়ে দেখাই। সাপোজ আমাকে বললো যে 3D অরবিটালে আগে ইলেকট্রন যাবে নাকি 4s অরবিটালে আগে ইলেকট্রন যাবে। তো এখানে থ্রি থ্রি ডি, এখানে হচ্ছে জানেন SPDF, ঠিক আছে। এটার ক্ষেত্রে আমার কি হচ্ছে, এটার ক্ষেত্রে হচ্ছে 3 + 2, কত হচ্ছে 5, বাট এটার ক্ষেত্রে হচ্ছে কত, 0। মানে অর্থাৎ আমার 4s ইলেকট্রন, যেহেতু
এন প্লাস এলিমেন্ট যার কম তারটাতে আগে ঢুকবে, এটা হচ্ছে আমার নীতি। আচ্ছা, শক্তির ক্রম কোনটাতে ঢুকবে, এখানে যে একটা আমি যদি এখানে যাই, এই যে এইভাবে আসলে মনে না রেখে, এই যে কিভাবে পৃষ্ঠক্রম কিভাবে হচ্ছে, এই যে 1s 2s 2p 3s, হ্যাঁ, এভাবে না মনে রেখে আমি একটা এই যে নিম্নরূপে এভাবে যে বলি, মনে শর্টকাট একটা নিয়ম বলে দিই, তাহলে সব সবাই বুঝবে, ঠিক আছে? Let us move to the 1s বাই প্রথম মধ্যে একটা ইলেকট্রন থেকে ধীরে দুইটা থাকবে, 2s 2p 3s 3p 3d, ওকে। তারপর হচ্ছে 4s 4p 4d, আর তারপর 4f, কিন্তু চারটা থাকবে, পাঁচটাতে কিন্তু চারটা থাকবে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু চারটা উপরে থাকতে পারে। বা সিক্সের ক্ষেত্রে আমার কিন্তু দুইটা একবার একলা। এই যে দেখছেন, আমি জাস্ট শর্টকাটটা দেখাই। 7p 7d 7f, একটু ব্যাখ্যা হয়ে গেছে যদিও, আমরা explain করে দিচ্ছি। আচ্ছা, এটুকু বলি, এগুলো আমি পরে আসি। তো এখানে কে আগে আসবে? তারপর প্রথমে আসতে হচ্ছে ওয়ান, মানে ওয়ান এসে আগে ইলেকট্রন প্রবেশ করবে। তারপর কে যাবে? টু এস, মানে টিকে দিন টু এস, ঠিক আছে। এরপর এরপর কোথায় যাবে? টু পি তে যাবে। মানে আমি তৃতীয় নয়, এবার কেউ যদি ভুলে যান, আমি যে এখানে যে একটা এভাবে যে আমি অ্যাটাচ করলাম যে ওয়ান এস টু এস থ্রি পি থ্রি এস, কাছে কার শক্তিটা বেশি, ঠিক আছে। আমি এখানে এখানে এইটা যে বুঝাচ্ছি যে এখানে আগে ইলেকট্রন ঢুকবে, এখানে আগে ইলেকট্রন ঢুকবে, এখানে ইলেকট্রন ঢুকবে, আমি এভাবে বুঝাচ্ছি আর কি। মানে আমি উল্টাভাবে বুঝাচ্ছি, বাট এটা এটা দিয়ে বোঝাচ্ছে কার শক্তি বেশি, ওকে। এখানে ওয়ান এস টু এসে ঢুকবে, দেখেন এই যে আগে ওয়ান এস টু এস টু পি থ্রি এসে ঢুকছে, হ্যাঁ, তো থ্রি এসে যাবে। তারপরে ঢুকবে হচ্ছে আপনার থ্রি পি ফোর এসে ঢুকবে। তারপরে ঢুকবে থ্রি ডি তে ঢুকবে। তারপরে ঢুকবে হচ্ছে আপনার ফোর পি। আমি এখান থেকে যদি স্টার্ট করি, ফোর পি, ফোর পি থেকে ঢুকবে আপনার ফাইভ এস, ফাইভ এস থেকে ঢুকবে আপনার ফোর ডি। তারপর হচ্ছে আপনার ফাইভ পি, তারপর হচ্ছে 6P। আর এইভাবে মূলত আমার ইলেকট্রন গুলো ঢোকে। আচ্ছা, আমি যেটা লিখলাম এটা কিভাবে আছে আমি বলি, দেখেন। আপনাকে যদি বলে যে থ্রি এস আর থ্রি পি, এই দুটার মধ্যে কার কার প্রথমে ইলেকট্রন ঢুকবে, ঠিক আছে। এখানে যদি বলে যে এখানে হচ্ছে আমার এন ইকুয়ালস টু থ্রি, আর এল ইকুয়ালস টু হচ্ছে আপনার একটা হচ্ছে জিরো, একটা হচ্ছে এল ইকুয়ালস টু ওয়ান। আমি যদি যোগ করি এল ইকুয়ালস টু থ্রি আর ফোর, ওয়ান ফোর, কার থ্রি এসে ঢুকবে না?
মানে এইভাবে আমি সূত্রফলে বের করি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইলেকট্রন শক্তি কম। আই হোপ সবাই বুঝছেন জিনিসটা। এরপর আমি আসি হুন্ডের নীতি। ওকে, হুন্ডের নীতি উনি বলছে যে মানে পরমাণু সহশক্তি স্তরের অরবিটাল সমূহে যদি ইলেকট্রনের বিন্যাসটা মূলত প্রকাশ করে হুন্ডের নীতি। ওকে, তো এখানে বলছে একই শক্তি স্তরে বিভিন্ন অরবিটাল ইলেকট্রনগুলো এমন অবস্থান করে যারা সর্বাধিক অযুগ্ম অবস্থায় থাকতে বিজোড় অবস্থায় থাকতে পারে। ঠিক আছে, ইলেকট্রনগুলো কিভাবে থাকবে? অযুগ্ম বিজোড় অবস্থায় ইলেকট্রনগুলো এখানে অবস্থান করবে যাতে তার সর্বাধিক সংখ্যা থাকতে পারে। এগুলা ইলেকট্রনগুলো থাকে একমুখী, স্পিন থাকবে অলওয়েজ একমুখী। তো মূলত সেটাই হুন্ডের নীতি। হুন্ডের নীতি মানে একটা অরবিট সমশক্তি একই স্তর সমশক্তি অরবিটালে যদি আমার ইলেকট্রনগুলো যদি সর্বাধিক সংখ্যা বিজোড় অবস্থা থাকে তাদের ইলেকট্রন থাকতে পারে, এটা একটা আমাকে এনশিওর করতে হবে। আস্তে আস্তে এদের যে স্পিনের যে মুখীটা এটা হবে একমুখী। ঠিক আছে, তো এখানে মূলত আমি যদি দেখাই যে আমি একটা ইলেকট্রোমিনাস আবার ইলেকট্রোমিনাস কারেন্ট হচ্ছে 19 শিখেছি। তো আমি এখানে একটা এক্সপ্লেন করি, সেটা হচ্ছে এটা দ্বারা কিন্তু আমি হুন্ডে নিতে এক্সপ্লেন করি। সাপোজ আমি এখানে নেই পটাশিয়াম। ওকে, সাপোজ আমি পটাশিয়ামটা নিলাম। পটাশিয়াম ইলেকট্রন নিতে কি করতে পারি? CP6 CH2 CP6। হ্যাঁ ঠিক আছে, 4 10 12 18 19। ওকে, সো এখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সাপোজ এখানে ওকে, তাহলে এখানে কাটা আমি যদি বক্স করি,
ঠিক আছে? প্রথমে আমরা সব জায়গায় একটা একটা করে ঢুকাবো। একমুখী, এই যে স্পিন একমুখী, ঠিক আছে? স্পিন একমুখী আকারে ঢুকালাম। মানে সব হচ্ছে অযুগ্ম, অযুগ্ম মানে বিজোড়, তাহলে এখানে একটা করে ঢুকলো। ঠিক আছে? ওকে, সব জায়গায় একটা করে ঢুকলো। ওকে, ঢোকার পরে দেখলো যে এরপর আস্তে আস্তে আমার আম, আহ, আস্তে আস্তে আমার ইলেকট্রিক্যাল বা ইলেকট্রন ঢুকবে। প্রথমে একটা করে ঢুকলো আর কি, তাহলে বিপরীতমুখী স্পিন আটটা ঢুকবে। এরকম মানে 19টা, ঠিক আছে? এখানে কটা হলো? 1 2 3 4, মানে যে এটা হচ্ছে পি, এটা হচ্ছে 2 আর আছে পি অরবিটালে 6টা করে ঢুকবে। 1 2 3, এই তিনটা হচ্ছে পি অরবিটাল। এই যে এটা হচ্ছে 3 অ্যাশ অরবিটাল। পি অরবিটালের জন্য হচ্ছে 1 2 3, আবার অ্যাশ অরবিটালে একটা। ঠিক আছে? আমি এক্সপ্লেন করলাম। আচ্ছা, তো এখানে সব একটা একটা করে ইলেকট্রন ঢুকবে। ঢোকার পরে আবার এখানে একটা বিপরীতমুখী ঢুকবে। ওকে, সবগুলো ঢুকবে। কটা হলো? 1 2, সবগুলো 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, আচ্ছা, তো এখানে ঢুকলো। কত হলো? এখানে সব একটা কত? 10টা। তাহলে এখানে কটা? 13, এই যে 14 15 16 17 18 19। দেখছেন? সবগুলো একটা একটা করে ঢুকে বাকিগুলো নিয়ে একটা ফিল আপ করে একটা করে গেল। এই যে নীতিটা আমি বুঝলাম, সেটাই হচ্ছে আমার মূলত হুন্ডির নীতি। এখানে আমার কনক্লুশনটা কি দাঁড়ালো? যে প্রথমে আমার প্রত্যেক অরবিটালে একটা ইলেকট্রন থাকবে। দ্বিতীয়ত, একটা একটা অরবিটাল যদি ফিল আপ হয়ে যায়, তাহলে আর আবার প্রথম থেকে একটা ইলেকট্রন ফিল আপ করে, যতক্ষণ না তার ক্রাইটেরিয়াটা পূর্ণ না হচ্ছে। অর্থাৎ আহ, যে কোনো একটা অরবিটালে দু জায়গা থাকতে পারে। বা আরেকটাতে একটি করে থাকতে পারে। ওকে, এটা হচ্ছে দুটো আমার স্বীকার্য পাই। তো এটাই মূলত আমার মূলনীতি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরপর আছে আমি একটা পাউলের বর্জন নীতি। এটা হচ্ছে লাস্ট টপিক অফ দিস ভিডিও। পরে একটা লেকচারতে আমি বার্নালি নিয়ে একটা ছোট একটা শর্ট ক্লাস করবো। তো উনি বলছে যে আহ, একটা পরমাণুতে দুটো ইলেকট্রনের চারটা যে কোয়ান্টাম সংখ্যা আছে, যে যে কে এল, ইয়া, ওই যে এম এল এন এল এম এস, এই চারটা মান কখনো একই হতে পারে না। মানে একই পরমাণুতে। ঠিক আছে, এটা আমি একটু যদি ব্যাখ্যা করি। সাপোজ হিলিয়ামের আমার তো কত? দুইটা ইলেকট্রন থাকে, ঠিক আছে? তো দুইটা ইলেকট্রন যদি আমি কোয়ান্টাম সংখ্যা আহ, যদি ব্যাখ্যা করি, তাহলে কত দেখো। ফার্স্ট ইলেকট্রনের জন্য, মানে প্রথম ইলেকট্রনের জন্য ধরো কত? n = 1 আসবে। ওকে, l = 1, যেহেতু এটার s এর মান হবে 0, s এর মান 0 হচ্ছে, m এর মান হচ্ছে 0। ওকে, কিন্তু এটা যেহেতু প্রথম ইলেকট্রনের জন্য হাফ একমুখী আছে। আবার আমি যদি দ্বিতীয় ইলেকট্রনের জন্য চিন্তা করি, তাহলে কত? n = 1 ই থাকে প্রথম শক্তি স্তর, equals to 0, m = 0, equals to কিন্তু মাইনাস বিপরীত দিকে চলে যাবে। অর্থাৎ আমার প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা আর চুম্বক কোয়ান্টাম সংখ্যা সবসময় সেম হতে পারে, কিন্তু আমার যে স্পিন কোয়ান্টাম সংখ্যাটা আছে সেটা একই হবে না। আশা করি জিনিসটা এটাতে আমি বুঝতে পেরেছেন। ওকে,
আমাকে যদি বলে যে প্রধান কক্ষপথের ভিতরে কয়টা ইলেকট্রন আছে, সেভাবে আমি যে বের করেছি যে আগের মতো যে কয়টা ইলেকট্রন থাকতে পারে, সেভাবে আমি এক্সপ্লেন করেছি। এইভাবেই আমার মতো এই যে ইলেকট্রন থাকে, এইটাই মূলত আমি কোয়ান্টাম উদ্দেশ্য। ওকে, বের করে বুঝতে পারবো। আজকের ক্লাসটা আমি আর লম্বা করতে চাচ্ছি না, যেহেতু আমি অনেক টপিক কভার করে ফেলছি এখানে। নেক্সট ভিডিওতে আমরা তড়িৎ চুম্বকীয় জাস্ট বর্ণালীটি নিয়ে কথা বলবো। ওকে, তো হচ্ছে আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমি একটু স্লাইডটা যদি ওপেন করে দেখাই, তাহলে আমি দেখবেন এই যে আমি সব আছে যাতে টপিক কভার করে সেগুলো বলছি, যে রাদারফোর্ড বোর, তারপর হচ্ছে আপনার ম্যাগনেটিক যা যা বলছি এগুলো একটু দেখে নেবেন। হুন্ডের নীতি, পটাশিয়াম ইলেকট্রন কেন ভিডিও অপারেশন দান আমি বুঝিয়েছি, এই যে আপনার এন প্লাস এল দিয়ে বুঝবেন। পলিবর্জন নীতি আমি বুঝিয়েছি, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে অক্সিজেন হুন্ডের নীতি ব্যাখ্যা করতে হবে। হুন্ডের নীতি এখানে কেন ব্যাখ্যা করতে হয় আপনি দেখবেন যে আমি বক্সটা এভাবে করে দেবো, অথবা দেখবেন যে এই যে আমি যদি একটু একটু এক্সপ্লেন করে দেখাই তাহলে বুঝবেন। এখানে এই যে নাইট্রোজেন ইলেকট্রন বানাচ্ছে, এই যে পি অরবিটাল কিন্তু তিনটা অরবিটাল পিতে কিন্তু তিনটা অরবিটাল থাকে, এক্স ওয়াই জেড। আর এখানে অক্সিজেনের ওয়াই জেড, অর্থাৎ প্রত্যেকটা একটা একটা করে দেওয়ার পর দেখবেন যে এই যে এখানে একটা একটা করে দিবেন, যখন দেওয়ার পর দেখবেন যে এখানে যখন আবার যখন ব্যাক করবেন দেখবেন যে সবাই একটা একটা করে হচ্ছে, বাট এখানে একটা করে পরে হচ্ছে না। দেখেন পি এক্স, পি ওয়াই আর পি জেড, এখানে দুইটা দুইটা করে হচ্ছে। তবে একটা একটা করে দিবেন, কিন্তু কত এখানে সাত, তাহলে এখানে কত চার পাঁচ ছয়, এখন কত দুই দুই চার পাঁচ ছয় সাত, তো এখানে আটটা জন আট, এটা এটা ফিল আপ হয়ে গেছে, এটাও ফিল আপ হয়ে গেছে, এটা আমার লাগবে না। তাহলে এখানে একটা ইলেকট্রন দিচ্ছে। আবার অক্সিজেন এইটার জন্য দেখবেন যে এখানে টু টু পি এক্স টু এক্স টু হয়ে যায়, ঠিক আছে। আর হচ্ছে সব বুঝছেন ব্যাপারটা। হ্যাঁ, এটা একটু এক্সপ্লেনটা করে নেবেন, আপনার সাথে বুঝবেন, ঠিক আছে। তারপরে যে টিউটোরিয়াল কেন হয় না আপনার সাথে একটু দেখবেন, কোনটা সম্ভব কোনটা সম্ভব না। হ্যাঁ, আচ্ছা, কোনটা সম্ভব কোনো বলি, ঠিক আছে। ওয়ান পিস অসম্ভব কেন হচ্ছে, আহ, যে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান সহকারী কোয়ান্টাম সংখ্যার মান এন এর মান সবসময় অলওয়েজ বড় হবে, এটা জানেন, মনে রাখবেন। তাহলে আমার ক্ষমা পেলেন টু পি, তাহলে কি এখানে টু এখানে ওয়ান আর পি করছি কত ওয়ান, যদি সমান তাহলে এটা অসম্ভব। মান কত টু টু, তাও এটা হচ্ছে কিন্তু সম্ভব, সম্ভব কারণ হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর টু মানে ওয়ান, কিন্তু এক সম্ভব হয়। কিন্তু এখানে পি এর জন্য কিন্তু আমার এগুলো হচ্ছে টু কে কখনো সম্ভব না, এল থ্রি কখন সম্ভব, সম্ভব না। আবার এফ থ্রি, এটা কিন্তু অসম্ভব, থ্রি আর এফ এর হচ্ছে টু, এটা কি কোনো সম্ভব? মানে আপনি একটা যে চিন্তা করে দেখেন যে এখানে যে আমরা যে প্লাস মাইনাস হাফ করে লিখি, সেজন্য কি টু কখনো আসে, এটা কখনো আসে না, তো এটা অসম্ভব। বুঝতে পারছেন জিনিসটা। আচ্ছা, নেক্সট ভিডিওতে আমি এগুলো নিয়ে আলোচনা করবো। ওকে, রাত্রি লাস্ট পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।